Hello, Perth. How are we all? I'm sure we can do better. Come on. How are we all? That's like it. That's like my Perth. I'll be your host for the next set of event. My name is Bomkesh Bokshi. Sorry. I'm not Bomkesh Bokshi. ভুল হয়ে গেছে। আমার নাম সুব্রত। যারা ভিডিও রেকর্ড করছেন প্লিজ একটু ওটা এডিট করে দেবেন। আমি ওই চরিত্রে অভিনয় করেছি মাত্র। যাই হোক, এবার একটু বোমকেশী কায়দায় বলি। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং রঙ্গমঞ্চকে এই অনুষ্ঠানটা বিজয়া মেলা সংগঠিত করার জন্য, এবং অফকোর্স সুস্মিতা এবং সুপ্রিয়। আজ we'll be having someone on stage who needs no introduction. He is an extremely talented, not just an actor, I would say, an icon of Indian cinema. কিন্তু তাকে ডাকার আগে তার সম্বন্ধে, এই অনন্য সাধারণ ব্যক্তিটির সম্বন্ধে কিছু কথা বলতে চাই, যিনি তার অভিনয়ের দক্ষতায় তিনি আপামর জনসাধারণকে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। তার খ্যাতি দেশকালের সীমানা অতিক্রম করে পৌঁছে গেছে গোটা বিশ্বের কোনায় কোনায়। But again, before I introduce this person formally and invite him on the stage, I would like to share a small sort of story. Probably you'll like it. You guys all know Supriyo, right? Supriyo, you guys all know that. So everyone knows that he has been directing plays over here for the last 20 years. I can see a lot of people in the audience who have been part of his dramas. And he has got his own style of providing feedback when we rehearse. So I have been fortunate in acting with him like for the last 10-12 years, and of course in lead roles, you know that, right? So this is the way, so he gives feedback. Subroto, tor obhinoyta, you are fantastic. And I'm like, rehearsal, huh? I'm like, I'm good, I know. And then he'll say, but you know what? You have to give a bit more emotion to your voice. And I'm like, oh no, you could have said like, I'm not good. But then yesterday, this guy got a taste of his own medicine. So yesterday, this eminent icon of Indian cinema, so he was rehearsing with our director Supriyo Guha. And then the same thing happened. He said, as a part of the feedback, Supriyo, you are so good. But you know what? You have to tone down your voice a bit. And I'm like, yes, you're getting a taste of your own medicine. Oh, yes. Anyhow, so it's time to invite this person. Jar Bapti, Jar Anagona, Boroi Shaboli, Shorbotro, Obad. Theatre হোক কি টেলিভিশন, সিনেমা হোক কি ওয়েব সিরিজ, নায়ক হোক কি খলনায়ক, হিন্দি হোক কি বাংলা, সিঙ্গলপ্লেক্স হোক কি মাল্টিপ্লেক্স, ইনি সর্বত্রই বিরাজমান। তো বন্ধুগণ, প্লিজ জয়েন মি টু ওয়েলকাম অন স্টেজ দ্য ওয়ান এন্ড অনলি রজতাভ দত্তদা ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন পার্থ। রজতাভ দত্তদা, রনিদা, প্লিজ কাম অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ। আরো একবার জোরে হাততালি প্লিজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। আমরা আপ্লুত। I just don't have any adjectives in my vocab to explain my feeling. একটু টেন্সড, কি জানি কি বলে দেবো, দাদা কি মনে করবে। But anyhow, সময়ের কথা চিন্তা করে আমরা শুরু করছি আজকে আমাদের আলাপচারিতা। আর দাদার কথায় দাদাকে একটু পেঁচে ফেলার চেষ্টা। ওকে, রজতাভদা, প্লিজ টেক ইউর সিট, প্লিজ বি কমফোর্টেবল। দাদার একটা মাইক লাগবে। In Bengali, but I am available, so
If you want me to translate, I'll do that after this session. দাদা প্রথমে আগে একবার গল্প শুরুর আগে অস্ট্রেলিয়ায় এই আমার প্রথমবার আসা এবং পার্থকে একটা অ্যাড্রেস করার লোভ সামলাতে পারছি না এবং সেটা উচিতও বটে। নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আপনাদের সবার সাথে আজকে পার্থে দেখা হলো, আমরা আজকে সন্ধ্যেটা কাটাবো। ও যেমন বললো চমৎকারভাবে নানা দুষ্টুমির মধ্যে দিয়ে, এবং কালকে আদৌ কাউকে প্যাচে কাছে ফেলিনি। একটা মোটে আমাদের রিহার্সেল হয়েছে, তার মধ্যে গোটা পার্থের টিম যেরকমভাবে আমরা যে দুটো আজকে শ্রুতি নাটক আপনাদের জন্য করবো বলে ঠিক করে রেখেছি, সেটার সাথে যেভাবে মানিয়ে নিয়েছেন সেটা অসাধারণ। আমার মনে হয় না কলকাতায় আমার অনেক বন্ধু বান্ধবী সেটা পারতেন, কাজেই পার্থের জন্য একটা হাততালি। হ্যাঁ, এবার তুমি প্রশ্ন করতে পারো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি যে এখন সামনে বসে আছো, এই যে আলাপচারিতাটা করছি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, একটা স্বপ্নের মতন লাগছে। যাই হোক, আমার প্রথম প্রশ্ন, তোমাকে বিশিষ্ট অভিনেতা হিসেবে আমরা সকলেই জানি। ওয়েব সিরিজ, সিনেমা, থিয়েটার, তুমি দুর্দান্ত। কিন্তু তুমি যে এখন একজন অসাধারণ গায়কও, সেটা কিন্তু এখানে অনেকেই জানে না। ইনফ্যাক্ট আশ্চর্য প্রদীপ ছবিতে শাশ্বততা এবং তুমি যে গানটি গেয়েছো তোমার কণ্ঠে, মনোজদের অদ্ভুত বাড়ি তোমার থিয়েটারে, ইনফ্যাক্ট তোমার একটা ব্যান্ড আছে কুইনাই, এবং শুনেছি আমি সেটা তৈরি করার পেছনে বেশ একটা মজার ঘটনা আছে। যদি তুমি সে ব্যাপারে কিছু বলো, এবং ওখান থেকে তুমি থিয়েটার বা নাটকে বা অভিনয়তে কি করে এলে, যদি একটু বলো। হ্যাঁ, আমি অভিনয়ে আসবো এরকম কোনো প্রস্তুতি মানসিক বা কোনোভাবে আমার ছিল না। এটা একেবারেই হঠাৎই এসে পড়া। ছোটবেলা গান শিখতাম, একটু আধটু গাইতে পারতাম বলে, এবং তারপর একটা সময় আমার কিছু বন্ধু বান্ধব আমাকে জোর করে ধরে থিয়েটারের দলে নিয়ে যায়। শুরুর দিকে আমি যে চরিত্রগুলোয় অভিনয় করার সুযোগ পেতাম সেগুলো সবকটাই খানিকটা গায়কের আর কি, মানে অল্প কথাবার্তা বা অল্প অভিনয়, অনেকটা গান। এবং আমার তখন একটা বদ্ধমূল ধারণা ছিল ওই গানের ভূমিকাটা উতরে দেওয়ার জন্যই আমাকে থিয়েটারে চান্স দেওয়া হচ্ছে। তারপরেই থিয়েটারে কাজ করতে করতে একটা সময় চাকরি ছেড়ে দিই, কারণ ক্ল্যাশ হচ্ছিল। এবং তারপর মনে হয় যদি আমি অভিনয়টাকেই পেশা হিসেবে বেছে নিতে চাই, তাহলে আমাকে আরেকটু মন দিয়ে সিরিয়াসলি অভিনয়টা করতে হবে, এবং সেইভাবে আস্তে আস্তে ঢুকে পড়া। তা শুরুর দিকে সত্যিই অনেকগুলো থিয়েটারে আমাকে গান গাইতে হয়েছে, বা দু একটা থিয়েটারে মিউজিকের ডিরেকশনও দিতে হয়েছে, একটা নাচের কোরিওগ্রাফিও করেছিলাম। খুব সিরিয়াস কিছু নয়, মানে পেশাদার তো নয়, খানিকটা বলা যায় গ্রুপ থিয়েটারে তখন যেরকম হতো। আর এই গানের যেটা খানিকটা প্রথাগত শিক্ষা তো ছিল বটেই, কিন্তু বেশিরভাগ যেটা ছিল সেটা হচ্ছে ওই বন্ধু বান্ধবদের সাথে যেরকম হয় স্কুলে টেবিল বাজিয়ে গান করা। এবং আমি যেই স্কুলটায় ছোটবেলা পড়েছিলাম সেই স্কুলটার নাম হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের খুব বিখ্যাত কিছু ছাত্র রয়েছেন, কয়েকজনের নাম বলছি: সৌম্য মিত্র, সত্যজিৎ রায়, খুব অল্প দিনের জন্য ঋত্বিক কুমার ঘটক, এবং আর.ডি. বর্মন। তা আর.ডি. বর্মনের যে বন্ধু বান্ধবরা, তারা আমাদের রিউনিয়নে অনেক সময় এসে আমাদের গল্প করেছেন আমরা ঠিক যেই ক্লাসগুলোতে ডেস্ক বাজিয়ে গান করেছি, আর.ডি. বর্মনও ওখানেই ডেস্ক বাজিয়ে গান করতেন এবং মাউথের গান বাজাতেন, হারমোনিকা। কাজেই তখন আমাদের মনে হয়েছে হ্যাঁ, ডেস্ক তো একটা সম্পর্ক সঙ্গীতের সাথে আমাদের রয়েছে, এবং আমরা সেই নিয়ে কলার তুলতেই পারি। চমৎকার। কিন্তু এখান থেকে কুইনাইনটা কি করে এলো? এক্স্যাক্টলি, ওটা স্লিপ করে গেছি। আমরা অ্যাকচুয়ালি গরুমারা জঙ্গল ক্যাম্প বলে নর্থ বেঙ্গলের একটা জায়গায়, থ্যাংক ইউ, আমরা একটা ছবির শুটিং করতে গেছিলাম, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার। তা সেই ছবিটা শুটিংয়ে একটা বিরাট বড় দল ছিল। তার মধ্যে ছিল খুব কলকাতার প্রথিতযশা অভিনেত্রী বিদীপ্তা, যিশু ছিল, যিশু না, যিশু ওটাই ছিল না, যিশু পরে খুব ব্যাক টু ব্যাক আমরা দুটো সিনেমা করেছিলাম অ্যাকচুয়ালি ওখানে। তারপরে আবার অরণ্যে হয়েছিল গৌতম ঘোষের, এবং সেখানটায় আমি, যিশু আর বিদীপ্তা ছিলাম। এবং এক বয়সে অতগুলো ছেলে মেয়ে হলে যা হয়, যিশু গিটার নিয়ে গেছিলো, সারাক্ষণ আমরা গান বাজনা করতাম। তখনই ওই গান করতে করতে আমরা প্ল্যান করি যে একটা অল অ্যাক্টার্স ব্যান্ড করলে কেমন হয়। এবং তারপর 9 জন বলে আমাদের সদস্য বেড়ে বেড়ে যেহেতু 9 জন হয়,
সেই জন্য আমরা দলের নাম দিই কুইনাইন। আমি, খরাজ, সুদীপ্তা, বিদীপ্তা, যিশু, নীল, রুদ্র, পরমব্রত এবং দেবাংশু। এই দলটা আবার একটা সময় গিয়ে কয়েক বছর কাজ করার পর একটু ছোট হয়ে যায়, 4 জন মিলে একটা শো করি, তখন দলটার নাম দিই ভুইপোর। আবার একটা সময় 10 জন ছিল, রূপা গাঙ্গুলি ওটা জয়েন করবেন বলেছিলেন, তখন নাম দেওয়া হচ্ছিল টেন্টেটিভ। কাজে নামটা কি হবে সেটা বড় কথা নয়, কোনোভাবে একটা প্ল্যানিং করে কজন দলের মেম্বার সেই মুহূর্তে দাঁড়িয়েছে তার সাথে জুড়ে দেওয়া হতো। 3-4 বছর দলটা ছিল, এখন আর এক্সিস্ট করে না। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ দাদা। আচ্ছা, এত গান নিয়ে চর্চা হলো, দাদার কণ্ঠে একটা গান তো শুনতেই হবে, তাই নয় কি? আসলে নিশ্চয়ই গান শোনাতে বললেই আমি শুনিয়ে থাকি, না শোনাতে বললেও শোনাই অনেক সময়। কিন্তু গানের ব্যাপারটা হচ্ছে, যে গান জানা গান, রবীন্দ্রনাথের কথা আছে, একাকী গায়কের নহে তো গান। কাজেই আমি যদি একটা জানা গান গাই, প্রত্যেকের বুকের মধ্যে গানটা বাজতে থাকে এবং গানটা আরো সুন্দর লাগে। আর যদি অজানা গান হয় তাহলে ততটা সবসময় ভালো লাগে না, কিন্তু আমি রিস্কটা নেব। যেহেতু আমি বলেছিলাম যে একটা নাটকে আমি একটা সুর করেছিলাম, এই নাটকটা লেখা ছিল কৌশিক গাঙ্গুলির। এখন কৌশিক গাঙ্গুলি খুবই একজন এমিনেন্ট ডিরেক্টর বাংলা ছবির, কিন্তু তখন ও কোনো ছবি তখন অবধি করেনি। ওর কলেজের থিয়েটারের জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে একটা স্কিট লিখেছিল, সেই স্কিটটাই আমরা বড় করে করেছিলাম এবং সেটা মিউজিক্যাল ছিল। ওর যে প্রথম সুরগুলো ছিল সেটা থেকে বদলে ডিরেক্টর দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের হুকুমে আমি গানগুলো সুর দিই। তারই একটা গান, আমপাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগের আগুনে। আমপাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগের আগুনে। আমপাকে এভাবেই পাকে প্রেম, পরিণতি পরিণয়। আমরা রাজার ছেলে কিংবা ও পরিণয়, তাই তো মিটিং করে বিয়েটা পাকাতে হয়। আমপাকে বৈশাখে কুল পাকে আগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগে আগুনে। আমপাকে দেবতারা করে বিয়ে, কি দেবতারা করে বিয়ে মহাকাশে দাঁড়িয়ে। তাই নাকি হানিমুনে চলে যায় জ্যোতিষ্ক ছাড়িয়ে। আমরাও যাব না, আমরা থাকবো পড়ে বিছানার খাঁচাতে। আমরা থাকবো পড়ে বিছানার খাঁচাতে, তবুও কত সাত ঘর বেঁধে বাঁচাতে। আমপাকে এইরকম কিছু। অসাধারণ, আমরা সকলেই এনাকে অসামান্য অভিনেতা হিসেবে জানি, তার এই গানটা আমাদের উপরি পাওনা হলো, তাই না? তো আরেকটা জোরদার হাততালি পার। না, আমি একদম হাতছাড়া করব না। আমি এই মুহূর্তে এই মঞ্চে বসে বসে আমি একটা নিজস্বী তুলব। নিজস্বী মানে সেলফি। হ্যাঁ, পুরো লাইট টাইট আসছে, দারুণ। আচ্ছা, এই সেলফির কথায় মনে পড়লো, আচ্ছা তোমার তো গুণমুগ্ধ ভক্তের সংখ্যা তো প্রচুর, এবং যেখানেই যাও হুড়োহুড়ি পড়ে যায়। কেউ হয়তো তোমার সঙ্গে নিজস্বী তুলতে চায়, কেউ হয়তো তোমার একটু ছোঁয়া পেতে চায়। তাদের মধ্যে হয়তো কেউ আমার মতন হ্যান্ডসাম ইয়াং ম্যান, কেউ আবার সুন্দরী নারীরাও হয়তো থাকে। তো তোমার এটা কি মনে হয়? তোমার মানে ডু ইউ এনজয় দিস স্টারডম, নাকি তোমার এই বিষয়ে কোনো মন্তব্য আছে? দেখো, জীবনের অর্ধেকটা এটা অ্যাচিভ করতে চলে গেছে, কাজে তারপরে এটা পছন্দ করি না বলার তো কোনো মানে হয় না। কিন্তু মিরাক্কেল বলে আমি একটা শো করতাম, বিখ্যাত একটা কথা ছিল, আপনি থাকছেন স্যার,
যেটা বিভিন্ন সময় বলার সময় বুঝিনি, কিন্তু পরে একটা প্রবাদে পরিণত হয়েছিল। যাই হোক, সেটা অন্য কথা। সেখানে একবার গেস্ট হয়ে উষা উত্তম এসেছিলেন। উষাদি আমাদের থেকে অনেক সিনিয়র এবং লেজেন্ড। তা উষাদিকে আমরা রিকোয়েস্ট করছি, উষাদি একটা গান করো, শোনাচ্ছে, ওই গানটা করো, শোনাচ্ছে, দুবার বলতে হচ্ছে না। তারপর মীর জিজ্ঞেস করেছিল, আচ্ছা উষাদি, এই যে যখনই দেখা হয় কারোর সাথে তখনই সে তোমাকে জিজ্ঞেস করে, গান গাইতে বলে, তুমি সাথে সাথে শোনাও, তোমার ইচ্ছে করে সবসময়, খারাপ লাগে না? উষাদি বলেছিলেন, আমার সেই দিনটার কথা ভেবে খারাপ লাগে বা ভয় করে যেদিন আমায় কেউ জিজ্ঞেস করবে না। কাজেই এই যে যারা আসছেন, ছবি তুলতে চাইছেন, আমাকে সম্মানটা দিচ্ছেন, এটা আমার কাছে এত বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আমি তাতে কৃতজ্ঞ তার জন্যে, যে সেটার ওপরে বিরক্ত হচ্ছি বলার কোনো মানে হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কিন্তু আছে। এই কিন্তুটা হচ্ছে, আমি একবার বাংলাদেশে গেছিলাম। তো বাংলাদেশে সবাই ছবি টবি তুলছেন। ফেরার সময় আমি ফোনে কানেকশন পাইনি। কানেকশন কোনো মতে পেয়ে বাড়িতে যখন বলছি ওখানকার এয়ারপোর্ট থেকে যে আমাকে গাড়িটা পাঠিয়ে দিও এতটার সময়, একটা বড় দল আমাকে ঘিরে ফেলেছে এবং তারা বলছেন যে একটা ছবি এদিকে মুখটা ঘোরান। আমি আমার বউয়ের সাথে ফোনের মাঝামাঝি রয়েছি, তাই বলছি একটু দাঁড়ান, আমি কথাটা শেষ করে নিই, তারপরে তুলছি বলে আমি এভাবে ঝুঁকে কথা বলছি। উনি এপাশে রয়েছেন, আমার থুতনিটা ধরে, আরে ঘোরান না বলে উনি আমার ছবিটা তুললেন। এবং তখন আর ওই সবসময় যে সুকুমার যেসব চিন্তাধারা, মানুষের এই করা উচিত, ওই করা উচিত, ইত্যাদি ইত্যাদি, সেগুলো সবসময় রাখা যায় না। আরো দুটো ঘটনা বলবো। আমার মা মারা গেছেন। আমি নিমতলা শ্মশানে মার দেহটা ঢোকানো হবে এবং একটু বাদেই আর কোনোদিনই দেখতে পাবো না, দেহটাও নয়। আমি নিজের অজান্তে দাঁড়িয়ে কাঁদছি। আমার স্ত্রী খেয়াল করলেন দূর থেকে একজন সেটা ভিডিও করছে। তা উনি গেলেন, আমি তো খেয়াল করিনি, ফোনটা নিয়ে সেটা ডিলিট করলেন। আমি যতটাই কৃতজ্ঞ থাকি না কেন, তারও বাকিরাও যারা কাছে আসতে চাইছেন, ছবি তুলতে চাইছেন, যারা তাদের ভালো লাগা শেয়ার করে নিচ্ছেন, সেখানেও কোথাও একটা সীমানা নিশ্চয়ই থাকা উচিত। কাজেই ওটা কখনো কখনো হয়তো উৎসাহের জন্যে ছাড়িয়ে যায়, বুঝতে পারি। কেউ শরীর খারাপ থাকতে পারে, কেউ একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টাল কোনো একটা খবরের মধ্যে থাকতে পারে, সবটা তো এক্সপ্লেন করা সবসময় সম্ভব হয় না। কিন্তু সেটা নিয়ে কখনো যদি কেউ একটু টেম্পার লুজ করে ফেলে, আমি অনেককে দেখি সেই রিলগুলো ঘুরছে, কেউ হয়তো একটু খারাপ ব্যবহার করলেন, ওই দিকের গল্পটা কিন্তু আমরা কেউ জানি না। কাজেই ওটাও ভাবা উচিত যে একটা দিক দেখছি, রাগ হচ্ছে, মনে হচ্ছে যিনি এটা করলেন তার করা উচিত নয়, কিন্তু ওপাশের একটা গল্প থাকতে পারে। কোনো কিছু না পুরোটা জেনে আমাদের কখনোই মন্তব্য করা বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। থ্যাংক ইউ দাদা। কিন্তু মরার মতো স্টোরি হচ্ছে, দাদার সঙ্গে নিজস্বী তোলা যেতে পারে নিশ্চয়ই, কিন্তু একটু দেখে শুনে আর না না দেখে শুনতে হবে। আমি এখানে তো ওই জন্যই এসেছি, সবার সাথে আলাপ করবো বলে। দাদা এবার একটু বিতর্কিত প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালার্ট দিয়ে দিলাম, জল খেয়ে নি। তো তুমি বিভিন্ন রোল করেছো, বিভিন্ন চরিত্রে তুমি অভিনয় করেছো, রেঞ্জ অফ রোলস আর লাইক অ্যামেজিং। তো আমার যে প্রশ্ন, ধরো তুমি আশ্চর্য প্রদীপের দৈত্য প্রদীপ দত্ত। আচ্ছা, আশ্চর্য প্রদীপ সম্বন্ধে দাদা একটা জিনিস বলে রাখি, হয়তো তোমারই অনুপ্রেরণায় সুপ্রিয় ঘোর পরিচালনায় 4 বছর আগে আমরা বাংলায় আশ্চর্য প্রদীপ করেছিলাম। শুনেছি, সাংঘাতিক খুশি হয়েছি শুনে সেটা। একদম একদম। আর আমরা হয়তো নেক্সট ইয়ার সেপ্টেম্বরে আমরা হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাতে এই নাটকটা আবার করব। তুমি আশীর্বাদ দিও, হয়তো আমরা সাকসেসফুল হবো। সুপ্রিয় ঘোর পরিচালনায় আমরা করবো রঙ্গমঞ্চের ব্যানারে। তো দাদা এবার প্রশ্নে ফিরে আসি। আশ্চর্য প্রদীপের প্রদীপ দত্ত, গুপ্তধনের সন্ধানে দশানন্দা, গানস অ্যান্ড গুলাবস সুকান্ত, এই প্রত্যেকটাই হচ্ছে ধোঁয়াধার খলনায়ক চরিত্র, অথচ এটা যেন খলনায়কও নয়, এগুলো প্রত্যেকটা চরিত্রে একটা হাস্যরসের ব্যাপার আছে। তো এবার প্রশ্নটা হলো যে এই চরিত্রগুলো বা এই যে অভিনয় শৈলী, এটা কি তোমার একান্তই ব্যক্তিগত, নাকি তুমি কারোর দ্বারা অনুপ্রাণিত?
আমরা যখন ছোট ছিলাম তখন কমার্শিয়াল যে হিন্দি ছবি হতো তাতে হিরোইন থাকতেন যিনি হিরোর সাথে প্রেম টেমের ব্যাপার স্যাপারগুলো ব্যস্ত থাকতেন, আর হিরোইন যেগুলো ততটা করতে হয়তো চাইতেন না বা তখন ইমেজের ব্যাপারটা নিয়ে সবাই একটু স্পর্শকাতর ছিল, সেই সব জায়গায় মানে একটু অ্যাগ্রেসিভ নাচ ঠাক যদি থাকে, ভিলেনেরও ওরকম একজন বান্ধবী থাকতো যাকে বলা হতো ধ্যান। তা তিনি ওই সব নাচ গানের ব্যাপারগুলো এবং ভিলেনের সাথে হাত মিলিয়ে মোনা গেলো সোনা এইসব ব্যাপারে মোনার ভূমিকায় অভিনয় করতেন। তা এরপরে ক্রমশ ছবি এগোলো, যুগ এগোলো, মানুষের মনে অনেক রকম যে ট্যাবু ছিল সেগুলো আস্তে আস্তে খসে গেল স্বাভাবিকভাবেই, এবং হিরোইনরাই আইটেম ডান্সটা করতে শুরু করলেন। শুধুমাত্র হিরোইন থেকে তাদের আর নিজেদের কি বলবো ইমেজ, প্রফেশন এবং বাকি পুরো অর্ডারটা ক্যারি করা অতটা সহজ হলো না, বা তারা প্রয়োজন বোধ করলেন না, তারা অনেক ডেসপারেট হয়ে গেলেন। শাহরুখ খান ভিলেনের চরিত্রে অভিনয় করলেন, ডর, এবং অন্যান্য অমিতাভ বচ্চনও করেছেন তার আগে। কাজেই বেচারা অ্যান্টাগনিস্ট যারা থাকতেন বা নেগেটিভ রোলে যারা থাকতেন তাদের মধ্যে কেউ কেউ মনে করতে শুরু করলেন যে তার চরিত্রের সাথে যদি তিনি কমেডিয়ানের ক্যারেক্টারটাও একটু হ্যান্ডেল করতে পারেন তাহলে সেটা দর্শকের কাছে বেশি মনোগ্রাহী হবে। আর 2 নম্বর, শুধুমাত্র নেগেটিভ চরিত্রে যদি চোখ পাকিয়ে চিৎকার করা হয় তাহলে বাচ্চারা সেটাকে একটু অপছন্দ করে, ঘেন্না করে, ভয় পায়। একটু যদি তাদের 2 চামচ কমেডি দেওয়া যায় তাহলে দেখা গেছে যে নেগেটিভ চরিত্রের পার্ট করেও বাচ্চাদের কাছে বেশ প্রিয় হওয়া যায়। মানে আমি এরকম একটা ঘটনা জানি, আমার এই যে গুপ্তধনের সন্তানের সিরিজ বললে তার 3টের মধ্যে 2টোতে আমি দশানন্দা করেছি। সেখানে আবির তার এক রিলেটিভ এককে ফোন করেছে সোনাদার চরিত্রে অভিনয় করাকালীন, এবং সেখানটা তাদের বাড়িতে একটি বাচ্চা সে ফোনটা কেড়ে নিয়ে কাঁদতে শুরু করেছে দশানন্দা মারা গেল কেন। তাই এটা তো আমার একটা বিরাট প্রাপ্তি। এবং আবির এসে আমায় বলেছে ভিলেনের চরিত্রে তো অনেক করেছো, মিঠুন চক্রবর্তীর সাথে করেছো, দেবের সাথে করেছো, মুখ করেছো, তমুক করেছো, কিন্তু একটা ভিলেন মারা গেছে বলে একটা বাচ্চা কাঁদছে, এটা আমি তোমাকে কবে জানাবো সেই জন্য অপেক্ষা করছি, এবং একটু আশ্চর্য হয়েছি। সেটা হয়ে আমি আমার বউকে বললাম, জানো এরকম একটা ঘটনা ঘটলো। বউ বললো ঠিকই তো বলেছে। কাজেই এই যে নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করার পরেও এতটা ভালোবাসা পাওয়া যায় সেটা আমার ধারণা তাতে অনেকটা কমেডির ভূমিকা থাকে বলে। এবং সেটা খুব যে পুরোটা সচেতনভাবে করেছিলাম তা নয়, আমার মজা লাগতো ওটা করতে, ভাবতে, বা দুটোকে মেলানো যায় কিনা এটা দেখতে। এবং অফকোর্স ডিরেক্টররা বা স্ক্রিপ্ট রাইটাররা আমাকে সেই সুযোগটাও দিয়েছেন, কিন্তু আলটিমেটলি যখন সেই সুযোগটা পেলাম তখন সেটা আমার কাছে সম্পূর্ণভাবে ব্যবহার করা উচিত বলে আমি মনে করলাম, এবং সেটা দারুণভাবে আমাকে সত্যি সত্যি আমি যে ঠিক ডিসিশন নিয়েছিলাম সেটা ক্রমশ আমাকে জীবন বলেছিল যে প্রমাণিত সেটা। জাস্ট অ্যামেজিং। একটা জোরে হাততালি, একটা জোরে হাততালি। আমরা আমার পরের প্রশ্ন, এটা মোটামুটি জনতার প্রশ্ন তুমি ধরে নিতে পারো। আচ্ছা, শোনা গেছে বিভিন্ন সাক্ষাৎকারে তোমার শোনা গেছে যে তুমি নাকি খাদ্যরসিক। দেখো, মানে এটা আমি তো তোমাকে নির্দিষ্টভাবে বলছি না, এটা শোনা কথা। তো কিন্তু এখন মানুষের মনে প্রশ্ন হচ্ছে যে তুমি কি শুধুই খাদ্যরসিক নাকি তুমি রন্ধন শিল্পীও বটে, মানে তুমি রান্নাও করো কিনা? না, আমি শুধু কবিতা পড়ি, কবিতা লিখতে পারি না। আমি সত্যি খাদ্যরসিক, আমার ধারণা সবাই, কিন্তু আমি সেটার ব্যাপারে এতই খুঁতখুঁতে এবং সাথে বোধহয় খানিকটা অলসও। এবং আমার মনে হয় যে আমার চারদিকে প্যাম্পার করার জন্য আমার এত মানুষজন রয়েছেন, তারা বেশিরভাগ সময় রেঁধে টেঁধে এত চমৎকারভাবে আমায় খাওয়ান, আমি আর নিজে ওটায় হাত দিতে সাহস পাইনি। আমি রান্নাটা খুব একটা যে করতে পারি তা নয়, কিন্তু ডেফিনেটলি আমি টেস্টার, খুব মানে ভালো টেস্টার, এবং যে কোনো রকম কুইজিনই আমি খেতে পছন্দ করি। মানে এরকম নয় যে এক ধরনের খাবার আমি পছন্দ করছি অন্যগুলো পছন্দ করি না, এরকম নয়। প্রায় সব রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, সব রকম খাবার খেতে ভালোবাসি। ফ্যান্টাস্টিক। রাশি, উই আর ডুইং ওকে উইথ টাইম। আমরা একটা প্রশ্ন নিতে চাই অডিয়েন্স থেকে,
এবং যে আগে হাত তুলবে, মানে ওটা হচ্ছে হয় না ওই ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, কে হাত তুলেছে দাদা? বাদলদা। হ্যাঁ, বাদলদার মাইক লাগবে না, বাদলদা তো ময়ূর। আমি যদি ঠিক শুনে থাকি, কোন চরিত্রটা করে আমার আজ অব্দি সব থেকে বেশি ভালো লেগেছে? এটা একটা ওই সময়ের জন্য একটা ঘোর তৈরি হয় যে চরিত্রগুলোই করছি, বেশিরভাগ চরিত্রের ক্ষেত্রে। এবং এখন তো চরিত্র মানে খুব অল্প দিনে শুটিং শেষ হয়ে যায় বাংলা ছবির ক্ষেত্রে স্পেশালি। আগে আমরা এক একটা ছবির জন্য 30 দিন 40 দিন বাংলা ছবির জন্য পেতাম, এখন সেটা অনেক কমে গেছে। একটা বড় ছবি মানে খুব বেশি দিন ধরে হচ্ছে, মানে 20-25 দিনের বেশি খুব একটা আমরা পাই না। এবার কোনো একটা চরিত্রের আরো দিন কমে যায়, সেই জন্য ইনভলভমেন্ট তৈরি হতে এখন আগের থেকে একটু অসুবিধে বেশিই হয়। কিন্তু প্রত্যেকটা চরিত্রের লাস্ট মেকআপ আমি যেদিন খুলি, আয়নার দিকে তাকিয়ে আমার মনে হয় এই লোকটার সাথে আর দেখা হবে না। কাজেই ওই সময়ের জন্য ওই লোকটাই আমার শ্রেষ্ঠ বন্ধু, এবং সেই লোকটার মধ্যেই আমি বোধ হয়ে থাকার চেষ্টা করি। পরবর্তীকালে বেরিয়ে যদি সেটা বিচার করি, সেটা হয়তো সাফল্যের নিরিখে। কাজেই কোন ছবি সফল কোন ছবি অসফল সেটা তো আপনারাও জানেন। কাজেই সেটার উত্তর আমি আর কি দেবো? আপনাদের প্রত্যেকের কাছে সাফল্যের আলাদা আলাদা হয়তো লিস্ট রয়েছে, বা যে ছবিগুলো আপনারা বারবার দেখেছেন, বারবার দেখানো হয়েছে টেলিভিশনে বা নিজেরা দেখার সুযোগ পেয়েছেন, সেগুলো সাফল্যের নিরিখে। যেগুলো তার উপরের দিকে রয়েছে অফকোর্স সেই ছবিগুলো হয়তো আমি এগিয়ে রাখবো ওই দিক থেকে দেখতে গেলে। কিন্তু বাকি মোটামুটি সব চরিত্রই যখন করি, তখন ওটাই আমার কাছে সব থেকে সিনসিয়ারলি করার সব থেকে কাছের চরিত্র। থ্যাংক ইউ বাদলদা। অন্য ভাষাভাষী কিছু গেস্ট আছে, আমি বোধহয় তাদের বেশ বোর করে ফেলছি এবং আহত করছি। তুমি তাদের জন্য কিছু একটু বলো, মানে তাদের কাছে টর্চার হয়ে যাচ্ছে আমার এই পুরো ইন্টারভিউটা। না, that is not a problem, because everyone is a great fan of Guns and Gloves, and your Shukanto Charitra is everyone can actually, like, you know, they have loved it in Perth. So we are fascinated by your acting in that particular web series. Thank you so much. Thank you. আজকে আমরা এই পর্যন্তই, এখন আপাতত এই পর্যন্তই আমরা রাখছি, কিন্তু দাদা আবার ফিরে আসবে দুটো শ্রুতি নাটক নিয়ে, দুটো। সুতরাং আপনারা কোথাও যাবেন না। আমাদের বোধহয় একটা 20-25 মিনিটের এখন একটা অন্যান্য কিছু প্রোগ্রাম হবে, সেগুলো আপনারা দেখবেন। আর দাদাকে আমরা ফিরে পেতে চলেছি আবার 20 মিনিট পরে। থ্যাংক ইউ সো মাচ দাদা।